নির্বাচনের আগেই, গণভোটের আগেই পতন হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং এর জন্য আরও একটা ছাত্র বিপ্লব তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এই দিনটা আমি জানতে চাই, এই দিনটা প্রত্যেকে জানতে চায়, প্রত্যেক বাংলাদেশবাসী এই দিনটা জানতে চায় যে কবে হবে সেই নির্বাচন, কবে। জামাত সহ 8টা ইসলামিক দল তারা এখনো তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা বলছে না, গণভোট ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে নির্বাচনের দিন হবে, কিন্তু আমরা মানছি না। আগে থেকে বিএনপির কর্মী যারা রয়েছে তাদেরকে সতর্ক করে রেখেছে যে আপনারা একদম পথে নামবেন না। তিনি বুঝতে পারছেন যে কি হতে চলেছে, তিনি জানেন কি হতে চলেছে, আর সেই কারণেই তিনি আগে থেকে নিজেদের কর্মীদের সাইড করছেন যে আপনারা একদম পথে নামবেন না। আওয়ামী লীগ নামুক, তারা বিক্ষোভ দেখাক, আগুন জ্বালাক, মশাল মিছিল করুক, পুলিশ বুঝে নেবে, আইন শৃঙ্খলা বাহিনী বুঝে নেবে, সেনাবাহিনী বুঝে নেবে, আপনাদের একদম মাথা ঘামাতে হবে না। তার মানে বুঝতে পারছেন সাজা কি হতে চলেছে। নির্বাচন ব্যবস্থার পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্টের হাতেই থাকবে। বুঝতে পেরেছেন? নির্বাচন ব্যবস্থার পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্টের হাতেই থাকবে। তাহলে নির্বাচন কমিশনার নিয়োগ করার কি মানে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কি করবেন তিনি নিজেও জানেন না। কখনো জামাত এসে তাকে কোনো বুদ্ধি দিচ্ছে, সেটাকে অ্যাপ্লাই করে দিচ্ছেন। কখনো বিএনপি এসে তাকে কোনো একটা বুদ্ধি দিচ্ছে, সেটাকে অ্যাপ্লাই করে দিচ্ছেন। আওয়ামী লীগ যাতে আর কোনো রকমভাবে কোনো দিনও আর এই বাংলাদেশে ফিরে আসতে না পারে, তার জন্য এদেরকে খুশি করে যাও। তারা তো জানে যে শেখ হাসিনার সাজা কি হবে, তারা তো সেই সাজাটা লিখে দিয়ে এসছে। সেটা শুধু আইসিটিতে যে রয়েছে বিচারপতি, তিনি খালি পড়ে দেবেন। তিনি তো জানেন কি হবেন, কিন্তু এটা জানেন না ওই সাজা ঘোষণার পর বাংলাদেশে কি হতে চলেছে। অবশেষে বাংলাদেশে ফের একবার গণভোট হতে চলেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তিনি সবাইকে খুশি করতে পারলেন না। চেয়েছিলেন সবাইকে খুশি করতে, কেউ খুশি হলো, আবার কেউ তার বিপরীতে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে 13ই নভেম্বর বিশাল রব উঠেছিল, এই হবে সেই হবে। কি হলো? বরং আওয়ামী লীগের যে বন্ধ কর্মসূচি ছিল, লকডাউন কর্মসূচি ছিল, সেখানে নাকানি চৌবানি খেয়েছে অন্তর্বর্তী সরকার। 17 নভেম্বর একটা দিন ধার্য হয়েছে এবং সেই দিনটা নিয়েও আতঙ্কে রয়েছেন মোহাম্মদ ইউনূস যে কি হবে কি হবে। তারা তো জানে যে শেখ হাসিনার সাজা কি হবে, তারা তো সেই সাজাটা লিখে দিয়ে এসছে। সেটা শুধু আইসিটিতে যে রয়েছে বিচারপতি, তিনি খালি পড়ে দেবেন। তিনি তো জানেন কি হবেন, কিন্তু এটা জানেন না ওই সাজা ঘোষণার পর বাংলাদেশে কি হতে চলেছে। দরকার নেই, আমি শুধু আওয়ামী লীগকে এখানে আনছি না। এখন আওয়ামী লীগ বাদেও আরও একটা নতুন ছাত্র বিপ্লব শুরু হচ্ছে। দেখেছেন তো, আপনারা তো দেখছেন আপনাদের সংবাদ মাধ্যমগুলিতে। সঙ্গীত, শরীরচর্চা, বিভিন্ন ক্ষেত্রের এই যে অ্যাডিশনাল টিচার ছিল, তাদের পুরো বসিয়ে দেওয়া হয়েছে, আর কোনো নিয়োগ হবে না। তো কি হলো? প্রার্থীরা এবার তারা একজোট হয়েছে, এখানে মিছিল, ওখানে বিক্ষোভ, এখানে মৌন মিছিল, ওখানে মশাল মিছিল। কোথায় যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কোথায় যাবেন? আর এই মুহূর্তে জামাত, বিএনপি, এনসিপি তিনি সবাইকে খুশিতে রাখতে চাইছেন। কেউ তো খুশি হচ্ছে না। সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দ্বিচারিতার সিদ্ধান্ত নিয়ে একটা দোলাচলে রয়েছে। আজকের এপিসোডে আপনাদের সেটাই উদ্ঘাটন করব যে এই মুহূর্তে বাংলাদেশ কি অবস্থায় রয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না, নির্বাচন হবে কি হবে না আমি বলতে পারছি না, কিন্তু এটুকু বলতে পারছি নির্বাচনের আগেই, গণভোটের আগেই পতন হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং এর জন্য আরও একটা ছাত্র বিপ্লব তৈরি হচ্ছে। এই ছাত্র বিপ্লবেই পতন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাহলে চলুন আজকে আপনাদের বুঝিয়ে দিই যে কিভাবে আমি এই কথাটা বললাম, কেন বললাম যে ছাত্র বিপ্লবেই পতন হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন প্রথম স্লাইডে কি বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস
জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, সেই ভাষণে তিনি এই কথা বলেন। কি বলেছেন? বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। কিন্তু বলছে একই দিনে হবে, যেদিন নির্বাচন হবে সেদিনই গণভোট হবে। আমার প্রশ্ন, কবে নির্বাচন হবে সেই ডেটটা তো জানানো উচিত ছিল, তাই না? ডেটটা তো জানানো উচিত ছিল। শুধু বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বলছে নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার ওপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদের গঠন সিদ্ধান্ত। বুঝতে পারছেন? সংবিধান সংস্কার পরিষদের একটা পরিষদ হবে, সংবিধান সংস্কার পরিষদ, সেটাকে গঠন করা হবে। মানে সংবিধানকে সংস্কার করা হবে, সংবিধান সংস্কার করা হবে। যে সংবিধান রয়েছে, আমি তো বলবো জুলাই সনদই সংবিধান করে দেওয়া হবে। এই নিয়ে আপনাদেরকে আমি এপিসোড দিয়েছি এর আগে, প্রমাণ করেছি যে কিভাবে এগোচ্ছে সেদিকে। রাষ্ট্রপতি সর্বেসর্বা হয়ে যাবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতি হয়ে বসে থাকবেন। তিনি যা বলবেন তাই সব কিছু হবে। জুলাই সনদই সংবিধান হয়ে যাবে। বাংলাদেশের এখন যে বর্তমান সংবিধান রয়েছে ভুলে যান, সেই সংবিধান আপনারা ভুলে যান। বলছে আমরা সকল বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এই একই দিন, এই দিনটা আমি জানতে চাই, এই দিনটা প্রত্যেকে জানতে চায়। বাংলাদেশবাসী, প্রত্যেক বাংলাদেশবাসী এই দিনটা জানতে চায় যে কবে হবে সেই নির্বাচন, কবে আর কবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসব মুখর ও সাশ্রয়ী হবে। বলছে খরচ কম হবে যদি একসঙ্গে দুটো হয়, ইলেকশনও হলো রেফারেন্ডামও হলো, তাহলে খরচ কম হবে। এই খরচ কমানোর জন্য একদিনে করতে চাইছে। বুঝতে পেরেছেন? বলছে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। মানে পার্লামেন্টেও থাকবেন, তার পাশাপাশি তাদের একটা বিশেষ দায়িত্ব থাকবে যে সংবিধানটাকে সংস্কার করতে হবে। বুঝতে পারছেন? একটা বিশাল দায়িত্ব। সেই একটা পরিষদ, সেই পরিষদেরও সদস্য থাকবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হবে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। মানে নতুন সরকার গঠন হওয়ার 180 কার্য দিবসের মধ্যেই কিন্তু সংবিধান সংস্কার করতে হবে, এমনটাই বিধান। আচ্ছা, সংবিধান সংস্কার সম্পূর্ণ হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। যখন সংবিধান সংস্কার হয়ে যাবে, মানে সংবিধান বদল হয়ে যাবে, তারপর 30 দিনের মধ্যে একটা উচ্চকক্ষ, যেটা বলছে ওরা সিনেট, সেটা গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। মানে নিম্নকক্ষের কার্যদিবস শেষ, উচ্চকক্ষেরও কার্যদিবস শেষ। বুঝতে পারছেন? মানে আমাদের এখানে রাজ্যসভা লোকসভা যেভাবে চলে, সেখানে ওইভাবে চলবে না ওদের। শুধু একটা লোক দেখানো ব্যাপার যে দেখছেন আমরাও করেছি উচ্চকক্ষ, আমাদেরও সিনেট আছে, এরা বলতে পারবে সবাইকে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি আজকেও অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। মিথ্যা কথা বলবেন না, এটা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন জুলাই সনদ অন্তর্ভুক্ত করা হবে। এটা একদম ডাহা মিথ্যা কথা। সত্যি কথা কি, জুলাই সনদই সংবিধান হবে, জুলাই সনদই সংবিধান হবে। দেখুন যে কতগুলো ক্রাইটেরিয়া জুলাই সনদ আপনাদের বুঝিয়েছি, সেই এপিসোডটা আপনারা দেখতে পারেন, না হলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্ক, আপনারা দেখতে পারেন যে জুলাই সনদে অ্যাকচুয়ালি কী রয়েছে। আজকের এপিসোডেও দেখাবো, খুব ছোট করে সংক্ষেপে দেখাবো জুলাই সনদটা অ্যাকচুয়াল কি বলছে। আর সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে মাত্র নাকি 4টি প্রশ্ন থাকবে। পয়েন্ট রয়েছে অনেকগুলো, প্রায় 80-81, কিন্তু প্রশ্ন থাকবে মাত্র 4টে। প্রশ্ন থাকবে মাত্র 4টে, আর বাদবাকি ভুলে যান। মানে সবকটাকে নিয়ে এসে একটা দলা পাকিয়ে 4টে প্রশ্ন তৈরি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে 4টে প্রশ্ন কী থাকবে। বলছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান
জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এগুলো হচ্ছে বিষয়। প্রশ্ন কিন্তু একটাই থাকবে। প্রশ্ন বলছে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? প্রশ্ন কিন্তু একটাই থাকবে। এবার এখানে যেটা বলছে এটা বলতে গেলে একটুখানি ভুল। 4টে প্রশ্ন নয়, 4টে বিষয় থাকবে। আপনাকে 4টে বিষয় দিয়ে দেওয়া হবে, প্রশ্ন কিন্তু একটাই। 4টে বিষয়ের ওপর প্রশ্ন কিন্তু একটাই। আপনাকে উত্তর দিতে হবে হ্যাঁ আর না লিখে। হ্যাঁতে টিক দিতে পারেন আর নাতে টিক দিতে পারেন, এর বাইরে আর কোনো অপশান নেই। আবার কি বলছে নাকি নাতে টিক দেওয়া যাবে না। এনসিপি বলেছে সবাই যেন হ্যাঁতেই টিক দেয়। এবার দেখুন 2 নম্বরটা কি বলছে, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। প্রথমে আগে সংবিধান সংস্কার হয়ে যাবে, আগের স্লাইডেই বললাম হয়ে যাবে, তারপর উচ্চকক্ষ হবে। বুঝতে পেরেছেন? তারপর বলছে এরপর থেকে কখনো যদি সংবিধান সংস্কার করতে হয় তখন উচ্চকক্ষের অনুমোদন লাগবে সংখ্যাগরিষ্ঠ সদস্যের। আগে উচ্চকক্ষ তৈরি কর, তারপর সংবিধান সংস্কার কর। না, প্রথমবার উল্টো হবে। প্রথমবার আগে সংবিধান সংস্কার হবে, তারপর উচ্চকক্ষ হবে। এরপর থেকে যখন আপনি সংবিধান সংস্কার করতে যাবেন, মানে ভয়ে আছে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে, এই ভয়ে আছে। মানে বুঝতে পারছেন, সেই বিষয়টা আগে থেকে বন্ধ করে রেখে দিল দরজা, যদি আওয়ামী লীগ ক্ষমতায় এসেও আর ওই সংবিধান সংস্কার করতে না পারে। করতে গেলে আবার কি করতে হবে? উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য অনুমোদন নিতে হবে। বুঝতে পেরেছেন? গ, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো করতে বাধ্য থাকবে। বুঝতে পারছেন? মানে যেগুলো জুলাই সনদে বলা হয়েছে আপনাদের বুঝিয়েছি না, সবই অনৈতিক, ম্যাক্সিমাম অনৈতিক। আর সেইগুলোকেই বলছে মান্যতা দিতে হবে। যেই নির্বাচন জিতে আসুক না কেন তারা বাধ্য সেটা করতে। কি করতে হবে? তার মধ্যে প্রধান কি ক্রাইটেরিয়া? প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, আর কি? আর হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। বুঝতে পারছেন? এবার দেখুন ঘ, লাস্ট, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। অন্যান্য দল কারা? ওই এনসিপি যারা ভোটই পাবে না, তাদেরও মতামত চলবে তখন। যারা ভোটই পাচ্ছে না, মানুষ যাদের ভোটই দেবে না, তাদেরও মতামত তখন এখানে নিয়ে এসে বলছে করতে হবে। জুলাই সনদ বানিয়ে দিয়েছে, সেই অনুযায়ী করতে হবে, কিছু করার নেই। দেখুন এখানে একটা খুব সংক্ষেপে সহজ এবং স্পষ্ট টেবিল এখানে লেখাই আছে। খুব সংক্ষেপে আমি আপনাদের জুলাই সনদটা বোঝানোর চেষ্টা করছি। এর আগে আমার কাছে একটা বিস্তারিত এপিসোড আছে, ডিসক্রিপশনে গেলে আপনি পাবেন সেই ভিডিও। এবার দেখুন আমি এটা খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। বলছে বিচার বিভাগ কি হবে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায়। ধরুন গণভোট হলো, গণভোটের পর সংবিধান, ওদের কথা মতন সংবিধান সংস্কার হলো, কিন্তু সংবিধান সংস্কার মানে কি সংবিধান সংস্কার? না 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 না, জুলাই সনদই সংবিধান হয়ে যাবে। তাহলে তখন কি হবে? তখন এইটা হবে। বলছে প্রস্তাবিত পরিবর্তন, প্রেসিডেন্ট বিচারপতি নিয়োগ দেবেন, জুডিশিয়াল কমিশন এর সুপারিশ, প্রেসিডেন্ট বিচারপতি নিয়োগ দেবেন, প্রেসিডেন্ট যা বলবেন, যাকে চুজ করবেন তিনিই হবেন প্রধান বিচারপতি। এর ফলে কি হবে? এর ফলে বিচার বিভাগের রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়বে, প্রধানমন্ত্রী একেবারে বাইরে চলে যাবে, প্রধানমন্ত্রী কোনো ভূমিকাই থাকবে না বিচারপতি চুজ করতে, নির্বাচিত করতে। এবার দেখুন নির্বাচন কমিশন, বলছে নির্বাচন কমিশনারও নিয়োগ করবেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টই সর্বেসর্বা। আচ্ছা, যাকে চুজ করলো মানুষ, ভোট দিয়ে গদিতে বসালো, প্রধানমন্ত্রী বানালো, তার কোনো কিছু ক্ষমতা থাকলো না। নির্বাচন ব্যবস্থার পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্টের হাতেই থাকবে। বুঝতে পেরেছেন? নির্বাচন ব্যবস্থার পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্টের হাতেই থাকবে। তাহলে নির্বাচন কমিশনার নিয়োগ করার কি মানে? কি মানে? প্রেসিডেন্ট নিজেই নির্বাচন কমিশনার হয়ে যেতে পারে। আচ্ছা, রাষ্ট্রপতি বলছে প্রেসিডেন্ট হয়ে উঠবেন কার্যত সর্বময় নির্বাহী প্রধান, তার হাতে কি থাকবে? বিল ভেটো ক্ষমতা, বিচারপতি নিয়োগ, ইসি নিয়োগ, আর সেনা প্রধান নিয়োগ, তিনি সেনা প্রধানকেও নিয়োগ করবেন। বুঝতে পারছেন? কিন্তু
তার পছন্দ মতন লোককে নিয়োগ করবেন, কিন্তু সেও কোনো কথা বলতে পারবে না। যে ডিসিশন প্রেসিডেন্ট নেবেন সেই ডিসিশনই সেনাপ্রধানকে নিতে হবে। যদি না নেয়, ওই যে বললাম, নিজেই নির্বাচন কমিশনার হয়ে যেতে পারে। কোন দিন দেখবেন প্রেসিডেন্ট নিজেই বলছে আমি নিজেই সেনাপ্রধান, হয়েও যেতে পারে, কিচ্ছু বলা যাচ্ছে না এখন যেদিকে যাচ্ছে। বলছে বাংলাদেশে কার্যত প্রেসিডেন্ট শাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রধান লক্ষ্য। আচ্ছা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডিফেন্স মিনিস্ট্রি, সেনাবাহিনী সরাসরি প্রেসিডেন্টের অধীনে থাকবে। এখানে এই ডিফেন্স মিনিস্ট্রি বলে কোনো কিছু থাকবে না। মানে আপনি এরপর থেকে বাংলাদেশে আর কোনো প্রতিরক্ষা মন্ত্রী পাবেন না। কে হবে সে? প্রতিরক্ষা মন্ত্রী মানেই প্রেসিডেন্ট। আর সেনাবাহিনীর যে চিফ অফ ডিফেন্স স্টাফ থাকে সেটাও হয়তো আর পাবেন না। তাহলে কে হবে সে? সেও নাকি প্রেসিডেন্ট, যে কোনোদিনও বন্দুক চালায়নি। ধরতে হয় কীভাবে জানি কিনা আমার সন্দেহ আছে, বলা যায় না, চালাতেও পারে, যা খুনি মানসিকতা তার। এবার দেখুন, বলছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাত থেকে সম্পূর্ণ সরে যাবে। প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে নিয়ন্ত্রণই করতে পারবে না। কে করবে? ওই যে চিফ অফ ডিফেন্স স্টাফ ওরফে প্রেসিডেন্ট ওরফে ডক্টর মোহাম্মদ ইউনূস যা স্বপ্ন দেখছেন তিনি নিজে। দুর্নীতি দমন কমিশন বলছে কোনো, এই যে এসিসি, যেটা দুদক বলে ওদেরকে, দুদক, বাংলাদেশে এটাকে ওরা দুদক বলে এই কমিশনটাকে। এই দুদক নিয়েই কত কি হয়ে গেছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। বুঝতে পারছেন কত মামলা এই দুদকের মধ্যে রয়েছে। একটা বিশাল চর্চার বিষয় দুদক। এই দুদকই এবার কোনো অনুমতি ছাড়াই প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। বুঝতে পেরেছেন? আরও বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হলো। যাকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তাকে আরও বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হবে, আরও বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হবে। এবার আপনি যা ইচ্ছা তাই করুন। বলছে প্রধানমন্ত্রী দুর্বল, প্রেসিডেন্ট আরও শক্তিশালী, রাজনৈতিক ভারসাম্য বদলে যাবে। এর ফলে কি হবে? এর ফলে দুদক এসে যাকে পারবে তাকে অ্যারেস্ট করবে। আজকে তার মনে হয়েছে এই মন্ত্রীকে অ্যারেস্ট করতে হবে, করে নেবে, কোনো যায় আসে না। এতে কি হবে? এতে যে রাজনৈতিক পরিকাঠামো, যে যে অবকাঠামো, ভারসাম্য, সেটা কিন্তু নষ্ট হবে। ধর্ম, বলছে ইসলাম অ্যাজ স্টেট রিলিজিয়ন আরও শক্তিশালীভাবে সংবিধানে প্রতিষ্ঠা হবে। ইসলামই শেষ কথা। বুঝতে পেরেছেন? সেখানে যে ধর্মনিরপেক্ষতা, লিবারেল মানসিকতা থাকবে না। রাষ্ট্রের নীতিতে ইসলামাইজেশন বৃদ্ধি হবে। ইসলামই শেষ কথা, ধর্মনিরপেক্ষতা গুলি মারুন। সেকুলারিজম শব্দটি সংবিধান থেকে বাদ চলে যাবে। সেকুলারিজম কেটে দেওয়া হবে, আর থাকবে না। তাহলে থাকবে কি? তার বদলে যোগ হবে প্লুরালিজম এবং ইন্টারফেথ হারমোনি। আহা, কত সুন্দর শব্দ। সেকুলারিজম রাখতে কি সমস্যা ছিল? ইন্টারফেথ হারমোনি থাকবে আর প্লুরালিজম থাকবে। বিশাল ব্যাপার। বহুজন বিশিষ্ট একটা দেশ হবে, কিন্তু সেখানে কোনো ধর্মনিরপেক্ষতা থাকবে না। বুঝতে পেরেছেন? কোনো ধর্মনিরপেক্ষতা থাকবে না। এই যে বলছে না, ইসলামী হবে স্টেট রিলিজিয়ন। উচ্চকক্ষ, নতুন আপার হাউস গঠন হবে, প্রেসিডেন্টের রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হবে এর ফলে। এটা হচ্ছে জুলাই সনদ, আপনাদের সংক্ষেপে বোঝালাম। কিন্তু দেখুন, এই গণভোট যখনই ঘোষণা হয় তারপরেই বিএনপি আর জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কারণ জামাত আগেই বলে রেছিল যে নির্বাচনের আগেই করতে হবে গণভোট, আগে গণভোট করুন, জুলাই সনদকে মান্যতা দিন, সংবিধান সংস্কার করুন, যেটা ডক্টর ইউনূস এতদিন স্বপ্ন দেখিয়েছিল জামাতকে, যে আমি আগে সব সংস্কার করব, তারপর নির্বাচন করব। এখন বলছে না, আগে নির্বাচনের সঙ্গে গণভোট হোক, তারপর গিয়ে সংবিধান সংস্কার করব। মানে তিনি নিজের কথা নিজেই রাখতে পারছেন না। আর সেখানে দাঁড়িয়ে জামাত তো চটবেই, স্বাভাবিক চটবে। তারা কি বলছে দেখুন, বলছে ধন্যবাদ দিল বিএনপি আর প্রত্যাহারের দাবি জামাতের। বিএনপি বলছে ঠিক আছে, একদম খুব সুন্দর, আপনি দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। বলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে বলেছেন, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা তাকে ধন্যবাদ জানায়। কত ভালো কথা। গণভোট মেনে নিয়েছে, নির্বাচনের দিনই চেয়েছিল, বিএনপি বলেছিল না দরকার নেই, নির্বাচনের দিনই হোক গণভোট, তাদের কথা মতনই হচ্ছে, তারা তো ধন্যবাদ জানাবেই। আর অন্যদিকে জামায়াতের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 8টি ইসলামী দলের নেতাদের সঙ্গে একা নয়, বুঝতে পেরেছেন, কট্টরপন্থী ইসলামিক দল এই জামায়াত ইসলাম, সে এবার 8খানা এরকম ইসলামপন্থী দলের সঙ্গে, নেতাদের সঙ্গে সাংবাদিক, এই যে দেখতে পাচ্ছেন,
এই যে দেখতে পাচ্ছেন, এরা সাংবাদিক সম্মেলন করে বলেন যে প্রধান উপদেষ্টার ভাষণে কতিপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি, আবার কতিপয় বিষয় আছে আবার যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। সুতরাং এক কথায় যদি আমরা এটাকে পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি তাহলে সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ, কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমাদের মনে করছি না। তিনি একই দিনে নির্বাচন গণভোটের সিদ্ধান্তের প্রত্যাহারের দাবিও জানান। তিনি এখনও জামাত সহ 8টা ইসলামিক দল তারা এখনও তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা বলছে না, গণভোট ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে নির্বাচনের দিন হবে, কিন্তু আমরা মানছি না। আমাদের দাবি গণভোট তার আগেই করতে হবে, নির্বাচনের দিন করলে হবে না। ঢাকা পোস্ট করেছে একই, সংকট রয়েই গেল, কর্মসূচি চলবে। প্রতিক্রিয়ায় জামায়াত কি বলছে দেখুন, বলছে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে বলে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণা দিয়েছে। তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বললেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন যে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেখানে সেই সংকটটা রয়েই গেল। যদি গণভোট আর নির্বাচন একই দিনে হয় তাহলে তিনি বলছেন সংকট মুক্ত স্বচ্ছ নির্বাচন হওয়া সম্ভব নয়। এটা হচ্ছে জামাতের বক্তব্য। আর বিএনপি বলছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, আপনি দারুণ কাজ করেছেন। হ্যাঁ, বুঝতে পারছেন। এবার হচ্ছে 13ই নভেম্বর বিশাল আলোচনার বিষয় ছিল, সেটা আপনাদের বোঝাই। 13 নভেম্বর কি হলো, একদম ব্যাকফায়ার হয়ে গেল। ব্যাকফায়ার, আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল হলো, দারুণভাবে সফল হলো, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় বাজ পড়ে গেল। বুঝতে পারছেন। আর 13ই নভেম্বর ঘোষণা হলো যে 17ই নভেম্বর হবে শেখ হাসিনার সাজা ঘোষণা। কি হবে সাজা, কি হবে সাজা? দুয়া নিউজ একটা খুলেছে, খবরটা বলছে আদালতে ঝুলছে শেখ হাসিনার ভবিষ্যৎ, সম্ভাব্য শাস্তি কি? বলছে গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গঠন করা হয়। এটি দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 আইন অনুযায়ী পরিচালিত হয়, যেখানে আসামিদের গ্রেফতার, বিচার ও সাজা দেওয়ার বিধান রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই আইনে বিভিন্ন সংশোধনী আনা হয়েছে, যার ফলে কিছু ধারা সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আইনের 20 ধারায় বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত বা নির্দোষ প্রমাণিত হলে তা ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করতে হবে। অপরাধের গুরুত্ব অনুযায়ী ট্রাইব্যুনালের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা অন্যান্য মেয়াদের কারাদণ্ড দিতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম তিনি জানিয়েছেন, আসামির অপরাধের গভীরতার উপর ভিত্তি করে বিচারকরা শাস্তি নির্ধারণ করবেন। এবার আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস আইসিটিতে বলে রেখেছেন যে হাসিনার একমাত্র সাজা ফাঁসি, এটাই লিখবেন, সাজা এটাই হবে, হাসিনার ফাঁসি। তাহলে হাসিনার ফাঁসি আপনি সাজা ঘোষণা করে দেবেন? কেন বলছি এই কথাটা তো আমি আগেও বলেছি, তাই না? দেখুন, এই যে আমির খসরু, তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি একটা কথা বলেছেন, বিডি টুডেতে বেরিয়েছে, বলছে হাসিনার রায়ের দিন বিশৃঙ্খলা হলে ঠেকাবে আইন শৃঙ্খলা বাহিনী, কোনো দল নয়। আমির খসরু আগে থেকে বিএনপির কর্মী যারা রয়েছে তাদেরকে সতর্ক করে রেখেছেন যে আপনারা একদম পথে নামবেন না। তিনি বুঝতে পারছেন যে কি হতে চলেছে, তিনি জানেন কি হতে চলেছে, আর সেই কারণেই তিনি আগে থেকে নিজেদের কর্মীদের সাইড করছেন যে আপনারা একদম পথে নামবেন না। আওয়ামী লীগ নামুক, তারা বিক্ষোভ দেখাক, আগুন জ্বালাক, মশাল মিছিল করুক, পুলিশ বুঝে নেবে, আইন শৃঙ্খলা বাহিনী বুঝে নেবে, সেনাবাহিনী বুঝে নেবে, আপনাদের একদম মাথা ঘামাতে হবে না। তার মানে বুঝতে পারছেন সাজা কি হতে চলেছে? আমি নিজে থেকে বলছি না, সবাই জানে, বাংলাদেশের এই মুহূর্তে সবাই জানে যে শেখ হাসিনার সাজা কি হতে চলেছে। আর সেই কারণেই ভয়ে কাঁপছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সাজা ঘোষণার পর বাংলাদেশে চেহারা আবার বদলে যাবে না তো। তার কারণ ছবিটা বদলাতে শুরু করেছে অলরেডি। দেখুন, কালের কণ্ঠ লিখেছে, শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ। আর এই ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যেখানে বলছে শিক্ষার সাম্প্রদায়িকরণ রুখে দাও, আমরা জুলাই বিপ্লব বিক্রি করতে দেব না। যেখানে বলছে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক পদ বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী গানের মিছিল। কি বলছে, আপনারা গান থামিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের স্বর কখনো আটকে রাখতে পারেন?
পারেন না। জামায়াত প্রস্তাব দিয়েছিল, বিএনপিকে ওদিকে খুশি করেছে, তাদের কথা মতন নির্বাচনের দিনেই গণভোট করেছে। জামায়াতকেও তো কিছু খুশি করতে হবে নাকি, নাহলে তো তারা আবার রুষ্ট হয়ে যাবে। একাতেই বেঁকে বসেছে, তারা এখনই বলছে যে না গণভোট আগেই করতে হবে, নাহলে আমরা নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এই জায়গায় দাঁড়িয়ে জামায়াতকে খুশি করতে একটা নির্দেশিকা জারি করেছিল অন্তর্বর্তী সরকার। কি সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে প্রাইমারিতে, প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা এবং সঙ্গীত, পিটি, গান বাজনা, যে একটা আলাদা ব্যাপার থাকে এক্সটার্নাল যে বিষয়গুলো, সেই বিষয়ের যে শিক্ষক যারা, তাদের আর কোনো নিয়োগ হবে না, বরং যারা ছিল তাদেরও চাকরি বাতিল। বুঝতে পারছেন? মাওয়ারির আবদার। ইসলামে নাকি গান বাজনা হারাম, ইসলামে নাকি শরীর চর্চা হারাম, আর জামাত ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা বলে দিয়েছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতকে খুশি করতে সব তুলে দিয়েছে। আর বিক্ষোভ শুরু হয়ে গেছে, এই যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা নেমে পড়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বয়স্ক জনও আছে যারা বোঝে বিষয়টা। তারা বলছে না, গান শুধু ধর্মের দিক দিয়ে বিচার করলে হবে না, গান মানসিকতা থেকে আসে, শিল্প সংস্কৃতি আলাদা, আপনি ধর্মের সঙ্গে এগুলোকে মেশাবেন না, একদম নয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস খুশি করতে হবে না, জামাতকে খুশি করতে হবে, আর সেই কারণে এইসব অবস্থা। আর দেখুন, কোথাও মশাল মিছিল হচ্ছে, কোথাও প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, বলছে প্রাথমিক শিক্ষা, সঙ্গীত ও শারীরিক শিক্ষা, শিক্ষক পদ পুনর্বহালের দাবি, এই দাবি তারা তুলেছে। কোথাও আবার প্রতিবাদী গানের মিছিল হচ্ছে, বলছে গানের টিচার বাতিল করে দিলাম তো কি হলো, রাস্তায় নেমে তারা গান করবে, আপনি থামাতে পারলে থামান ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা গিটার বাজিয়ে গান করবে, তারা একতারা বাজিয়ে গান করবে, যেভাবে খুশি তারা গান করবে। আর এইভাবেই তারা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে শিল্প সংস্কৃতি ছড়িয়ে দেবে। আপনি ধরে রাখতে পারবেন না। শুধু আপনি কি করতে চেয়েছেন, আপনি সরকারি খাতের যে টাকা, সেই টাকাটা আপনি বাঁচানোর জন্য একটা ব্যবস্থা নিয়েছেন এবং জামাতকে খুশি করে দিয়েছেন। আমি বলছি না, এই কথা আমি বলছি না। দেখুন, বলছে সামিনা লুৎফা, ইনি একজন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক। তিনি বলছেন সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিল একটা হুমকির কাছে নতি স্বীকার। এই হুমকিটা কার ছিল, আর নতি স্বীকারই বা কে নিয়েছে, তাই না? দেখুন, বলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ বাতিল করার যে সিদ্ধান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, এটা খুবই ভয়ঙ্কর, একটা আশঙ্কার জায়গা তৈরি করেছে নাগরিকদের মধ্যে। তবে অন্তর্বর্তী সরকার এটি গোষ্ঠী চাপে তাদের সিদ্ধান্ত বদল এই প্রথমবার করেনি, এর আগেও করেছে। বুঝতে পারছেন? এই যে সময়কাল 2024-এর 5ই আগস্টের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কি করবেন তিনি নিজেও জানেন না। কখনো জামাত এসে তাকে কোনো বুদ্ধি দিচ্ছে, সেটাকে অ্যাপ্লাই করে দিচ্ছেন, কখনো বিএনপি এসে তাকে কোনো একটা বুদ্ধি দিচ্ছে, সেটাকে অ্যাপ্লাই করে দিচ্ছেন, কখনো নাহিদ ফাইদরা এনসিপি থেকে এসে একটা কোনো পরামর্শ দিচ্ছেন, সেটাকে অ্যাপ্লাই করে দিচ্ছে। তিনি নিজে কিছুই বুঝতে পারছেন না যে তিনি কি করবেন। সবাইকে খুশি করতে হবে, তো তার একটাই মটো, সবাইকে খুশি করতে হবে। আওয়ামী লীগ যাতে আর কোনো রকমভাবে কোনো দিনও আর এই বাংলাদেশে ফিরে আসতে না পারে, তার জন্য এদেরকে খুশি করে যাও। আর এই খুশি করতে গিয়ে তিনি সাধারণ মানুষের সমর্থন হারাচ্ছেন। আজকে সাধারণ মানুষ আর তার পাশে নেই। দেখুন না, বিশিষ্ট অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান পড়ান, তিনি বলছেন আমরা এর আগে পাঠ্যপুস্তক সংস্কারের কমিটি বাতিল হতে দেখেছি, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে ঐক্যমতের আলোচনাতেই আনা হয়নি, এখানেও নানা গোষ্ঠীর চাপ করেছে। এদিকে বলছে আমরা নারীদের সংখ্যা বাড়াবো সংসদে। বুঝতে পারছেন? গ্রাউন্ডে কি করছে? গ্রাউন্ডে নারী বিরোধী কার্যকলাপ করে যাচ্ছে, আর অন্যদিকে স্বপ্ন দেখাচ্ছে আমরা সংসদে নারীদের সদস্য সংখ্যা বাড়াবো। বুঝতে পারছেন কীরকম হিপোক্রেসি? এবার বলছে যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাত্র 2500 জন শরীর চর্চার শিক্ষক সব বিদ্যালয়ের জন্য যথেষ্ট না হওয়ায় তারা এই সিদ্ধান্ত সচিব কমিটির সুপারিশে বাতিল করেছে। কিন্তু নাগরিক হিসেবে আমি বুঝেছি, ইনি বলছেন যে গোষ্ঠীর চাপে নয় বরং টাকার অভাবে এত ভালো পরিকল্পনা বাতিল করতে হলো, এটা দেখানোই উদ্দেশ্য, কিন্তু এটা প্রকৃত কারণ নয়, না হলে বিষয়টা এত দূর গড়াতই না। আপনি দেখাচ্ছেন যে আমার টাকা কিছুটা কমে গেল, বিষয়টা তো এখানে নয়, বিষয়টা তো আপনার অন্যদিকে। গোটা দেশকে তো মৌলবাদী করতে হবে,
গান বাজনা শরীর চর্চা যাতে সাধারণ মানুষ না করতে পারে, আপনি সেই পথটাই প্রশস্ত করছেন। ভাবছেন খুব ভালো, জামাত খুশি হয়ে গেল, আপনি ভাবছেন খুব ভালো, এনসিপি খুশি হয়ে গেল। সাধারণ মানুষ কিন্তু খুশি নয়, সাধারণ মানুষ কিন্তু পথে নামছে। বুঝতে পারছেন কোন দিকে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কোন দিকে যাবেন? এদিকে যাবেন বিক্ষোভ, ওদিকে যাবেন মৌন মিছিল, পেছনে যাবেন মশাল মিছিল, কোন দিকে যাবেন? পালানোর পথ খুঁজুন, পালানোর পথ খুঁজুন। আর এভাবে বাংলাদেশকে আপনি রসাতলে পাঠাতে পারেন না। আমার কোনো ইনফরমেশন যদি ভুল হয় আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন, কমেন্টে লিখুন আপনাদের মতামত। আর যদি ইনফরমেশন আপনাদের গুরুত্বপূর্ণ লাগে অবশ্যই ছড়িয়ে দেবেন, শেয়ার করুন এই ভিডিওটি, লাইক করুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন রণক্ষেত্র।